এসো বাবাজি, এসো 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 এসো, আয় আয় সর্বাণী আয়। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদেরকে দেখে, যে কি বলবো। কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করে আছি, তাই না বলো? এত দেরি হলো তোমাদের? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল বুঝি? না না, আসলে বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেল। আমি তো খুব ভয় ভয়েই ছিলাম, আদৌ আজ তোমরা আসতে পারবে কিনা। আসতে তো হতো, সে যতই দেরি হোক। এই দেখো দেখি তোমাদের কিরকম বাইরে দাঁড় করিয়ে রেখেছি। এসো বাবা জীবন, ভেতরে এসো, ভেতরে এসো এসো এসো। আয় আয় আয়, দাঁড়াও। সারাদিন গড়িয়ে গেল, বাড়ির সকলে আয়োজন করে বসে আছে সকাল থেকে কখন মেয়ে জামাই আসবে, আর এই তোমাদের আসার সময় হলো। মামা আর মামা বিয়েটা হয়ে গেল, অথচ কোনো বোধ হলো না, তাই তো? কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো। তুমি কেমন আছো মামা? কবে এসেছো তুমি? কি যে আনন্দ হচ্ছে তোমাকে দেখে আমার মামা। থাক, আরো তো মামা মামা করতে হবে না। তোমার তো আমাকে দেখে খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমার মোটেই আনন্দ হচ্ছে না। দাদা, ওরা তো আর ইচ্ছে করে দেরি করেনি, তুমি আর ওদের ওভাবে বলো না। না না, বলবো তো বটেই। ব্যবসার কাজে জাহাজে জাহাজে দেশে বিদেশে ঘুরে বেড়াই, 2 বছর পরে এসে দেখলাম আমার আদরের ভাগ্নির বিয়ে হয়ে গেছে। কত স্বাদ ছিল, আহ্লাদ ছিল। ও খুব সুন্দর বিয়ে দেবো, একটা সুপাত্রের হাতে আমি ওকে তুলে দেবো। সে আহ্লাদ তো পূরণ হলো না, তড়িঘড়ি করে তোমরা আমাকে না জানিয়ে ওর বিয়ে দিয়ে। দাদা আপনাকে তো আমি সবটাই বলেছি, মানে আমি নিরুপায় হয়ে। নিরুপায় হয়ে তুমি সম্বন্ধটা করেছিলে? এমন সম্বন্ধ করলে যে পাত্র পণ না পেয়ে বিয়েই করতে চাইলো না। সে তো দাদা আমাদের সাপে বর হয়েছে, এমন সোনার টুকরো জামাই পেয়েছি আমরা। হ্যাঁ হ্যাঁ, সোনার টুকরো জামাই তো বটেই, তার নমুনা তো দেখলাম। বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, আর তার আসার সময় হলো এখন। বাহ! আচ্ছা মামা, মা বাবার উপর অভিমানটাকে তুমি এখন আমাদের উপরে দেখাবে? তাই শোন, আমাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবি না, বলে দিলাম। তুই কোনো কথা বলবি না। মামা মশাই, বিয়েতে যে আপনার সাথে আমাদের দেখা হয়নি তা আমাদের দুর্ভাগ্য। আর আপনার কথা শুনেই আমি বুঝতে পারছি যে আপনার একমাত্র ভাগ্নেকে আপনি কতটা ভালোবাসেন, আর সেই ভালোবাসার কারণেই আপনার অভিমান হওয়াটা খুব স্বাভাবিক। সত্যি তো, আজকে যদি আমার পরিচিত আমার ভালোবাসার কোনো মানুষ যদি আমাকে না বলে কয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, আমার কি আর ভালো লাগতো? আমারও তো কষ্ট হতো মামা মশাই। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, পারলে আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। তুমি এইভাবে কেন বলছো বাবা? যে পরিস্থিতিতে তোমাদের বিয়ে হয়েছিল তাতে তো তোমাদের কোনো হাত ছিল না। তা আমি জানি মা, সত্যি আমাদের সেই পরিস্থিতিতে কোনো হাত ছিল না। তবে ওনার খারাপ লাগাটুকু তো আমরা কমানোর চেষ্টা করতেই পারি, সেটা তো আমাদের হাতে আছে। মামা মশাই, আজকে দেরি করে আসাটাও আমাদের অনিচ্ছাকৃত। আমরা তো ছোট, পারলে আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। মামা, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি কি এখন আমাদের উপর অভিমান করে থাকবে? আশীর্বাদ করবেন আমাদের? তা কি আর করবো আশীর্বাদ ছাড়া? আমার আর কি করার আছে? থাক থাক, সুখী হও সুখী হও। আচ্ছা হয়েছে হয়েছে, নে আশীর্বাদ করি, সুখী হও মা। এইগুলো কি ঘরের ভেতরে গিয়ে করা যেত না? এখন এখানেই আশীর্বাদ নিতে হবে? তোমার আশীর্বাদ নেওয়ার আর তর্সই ছিল না আমাদের। তাই নাকি? বিয়ে করে তো একটুও বদলাসনি তুই।
সে আগের মতো ছোটটিই আছিস। সেই কৃতিত্বটা ওনার। বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর উনি কখনো আমাকে বুঝতে দেননি যে আমি নিজে আমার বাড়ি ছেড়ে গেছি। বাবা, মানে এর মধ্যেই পারি না। এবার তো আপনি বুঝতেই পারছেন দাদা, কেন আমি ওদের বিয়েটাকে দৈবযোগ বলেছিলাম। ওরা একে অপরের জন্যই তৈরি হয়েছিল, তার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি দাদা। তাই বলছিলাম, আপনি বিয়ে নিয়ে দয়া করে মনে কোনো ক্ষোভ রাখবেন না। না না না, আমি আর কোনো ক্ষোভ রাখছি না। আমি ক্ষোভ রেখে কি করবো বলুন লোকনাথ? আমার ভাগ্নি খুশি, সে আনন্দে আছে, ভালো আছে, এটাই তো আমার কাছে সব। কি তাই তো রে? হ্যাঁ জামাই, দাঁড়িয়ে রইলে কেন? বসো 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 বসো। না না, সে ঠিক আছে। বলছিলাম যে বাবা, আমার একটা প্রশ্ন ছিল, ভাজন ঘাটে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা মানে? হ্যাঁ বাবা, আসলে আসার সময় দেখছিলাম যে মাঠ ঘাট কেমন ফুটি ফাটা, তারপর খাল বিলে জল নেই, গাছগুলো কেমন শুকিয়ে গেছে। ও বাবা, আমাদের এই ভাজন ঘাটে তো ভয়াবহ খরা চলছে। এমনটা আগে কখনোই হয়নি। হঠাৎ এমন কেন? জানি না বাবা, তবে মানুষের মুখে সামান্য পানীয় জলটুকু দেওয়ার প্রচন্ড অভাব। অনাবৃষ্টি, চাষের জমি পর্যন্ত ফেটে গেছে, শস্য শুকিয়ে গেছে, প্রচুর মানুষ পর্যন্ত মারা যাচ্ছে বাবা। আমি তো শুধু ঠাকুরকে ডাকছি যেন একটু বৃষ্টি হয়, মানুষগুলো তাহলে বেঁচে যায়। এখন এসব কথা কেন বলছিস? সব কথা থাক। না দাদা, ওদের প্রথম জামাই ষষ্ঠী বলে ওদেরকে আমি আসতে বারণ করিনি। অরূপকে তো আমি পরিষ্কার বলেই দিয়েছি, তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস, বৃষ্টি না হওয়া অবধি এখানে আসবি না। এ তো ভারী চিন্তার ব্যাপার। হ্যাঁ, সব মিলিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম, তার উপরে তোদের এত দেরি হচ্ছিল। আসলে মা, ও বাড়িতে 3 জন জামাই, সেই কারণে আমি একটু হাতে হাতে কাজ করে দিয়ে এলাম, নাহলে যে মা দিদিদের খুব কষ্ট হতো। তা ভালো করেছিস, চল ভেতরে চল। এই অনুপমা, সর্বাণীকে নিয়ে তুই ভেতরে যা, আমি একটু জামাইয়ের সঙ্গে ভালো করে আলাপ করি। জামাই বসো। চল। যাও যা, বসো বসো বসো, তোমার সঙ্গে একটু কথাবার্তা কই, বসো। তারপর জামাই, তোমাদের তো শুনলাম বৈদ্য বংশ, ভালোই মিলেছে। লোকনাথ বৈদ্য, আর তুমিও কি ওই? বলছিলাম দাদা, এসব কথা না হয় পরে হবে, আগে প্রশ্নটা তো আমি ওকে করছি, তুমি কেন ফটফট করছো? ওকে উত্তরটা দিতে দাও। তা তোমরা তো বৈদ্য, তুমিও নিশ্চয়ই পৈতৃক ব্যবসাতেই আছো? না না? ও, তাহলে তুমি কি করো? আমি আমি মা কালীর গান লিখি, সুর দিই, গান গাই। বাহ, চমৎকার! তুমি গান টানও করো, মানে গান লেখো? বাহ, খুব ভালো। তা সে তো করোই, কিন্তু কাজটা কি করো? ওটাই, মানে আমি কেবল ওটাই করতে পারি। আপনি আমাকে ওই সাধক কবি বলতে পারেন। সাধক কবি? এই লোক না, এ কি বলে গো? বলে সাধক কবি? এই তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? হ্যাঁ, না না না, এ কি, আপনি হলেন আমার গুরুজন, আপনার সঙ্গে আমি মশকরা করব কেন? তবে আমি সত্যি মানে এটা ছাড়া আর কিছুই পারি না। হ্যাঁ, কি বলছো গো? না না, তুমি বলো ওনাকে যে তুমি আজকাল বৈদ্য ঘরে বসছো, তারপরে রামরাম মশাইকে সহযোগিতা করছো, বলো না, বলো। হ্যাঁ, ওই বসি, চেষ্টা করছি, তো ওটা আমার দ্বারা তো আশ্চর্য ব্যাপার, গান লেখা ছাড়া তুমি আর কিছু পারো না? তাহলে তুমি অর্থ উপার্জন করো কি করে? অর্থ? আমার তো এখনো কোনো সংস্থান নেই। বেকার? বাপের অনুগ্রহে থাকো? তাহলে দুম করে বিয়ে করতে গেলে কেন? আরে আমার ভাগ্নির ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার তো কোনো ক্ষমতাই নেই তোমার। দাদা, আমি বলছিলাম কি, ও তো সবে এখন বিয়ে করেছে, অর্থ সংস্থানের ব্যবস্থা একটা কিছু করে নেবে ঠিক। শোনো, তুমি আর থামা চাপা দেওয়ার চেষ্টা করো না। ওর কথা শুনে তো আমার একবারও মনে হলো না যে ওর উপার্জন করার ইচ্ছে আছে বলে, মানে ওই নিয়ে কিছু ভেবেছে বলে। নিজেকে তো সাধক কবি ঘোষণা করে দিল। যা হোক গে যাক, সাধক কবি হোক গে যাক,
গান লিখুক, গান গাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও যদি অবিবাহিত হতো তাতে আমার আপত্তি ছিল না। ও তো বিবাহিত, ও আমাদের সর্বাণীকে বিবাহ করেছে। এখন তো ওর ওপরে আমার সর্বাণীর ভবিষ্যৎ, ওর ভাগ্য সবকিছু নির্ভর করছে। তোকে উপার্জনের কথা ভাবতে হবে না? এই নিয়ে ভেবেছো কিছু? হ্যাঁ, কি ভাববো? আমি ভাবার তেমন সুযোগ পাইনি মামা মশাই। ভাবনি কিছু? ভাবার সময় পাওনি? একথা বলছো তুমি আবার নিজের মুখে? আরে দায়িত্ব নেওয়া তো পরের কথা। এই সমাজে একজন পুরুষ মানুষ উপার্জন না করলে কেউ তাকে সম্মানই করে না, মেয়েরাও তাকে কোনো সম্মান দেয় না। আশ্চর্য, তো কিছুই বোঝে না, বলে উপার্জন সম্পর্কে কিছু ভাবেইনি। বোঝার চেষ্টা করুন। মানে আমি কি বোঝার চেষ্টা করবো? লোকটা তুমি আমাকে কি বোঝাতে চাইছো বলো? আমি বলতে চাইছি, ও তো জামাই মানুষ, আপনি তো ওর সঙ্গে আলাপ করবেন, বলবেন, এইসব বলছেন আপনি। তো এই বলবো না তো কি বলবো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একে বলছো জামাই, এর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছো, বলছো দৈবযোগে বিয়ে হয়েছে। আরে এই বিয়ে হওয়ার থেকে তো মেয়েকে জলে ফেলে দিতে পারতে। না, জলে তো পড়েছিল, তুলে এনেছি। চল, এই দেখো অবান্তর কথা বলছে। না না, এই আমি মানতে পারবো না। এই অনুপমা, এদিকে আয়, শিগগিরই আয়। দাদা কি হয়েছে? কি করেছিস? কি করেছিস? মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যাবে বলে এর সঙ্গে বিয়ে দিয়েছিস? মেয়েকে একবার ধাক্কা মেরে খাদে ফেলে দিলি? মামা, এ কি বলছো তুমি? মানে আরে জামাই তো কিছুই করে না, বাপের ঘাড়ে বসে খায়। আজ বাদে কাল তোদের ছেলে পুলে হলে তখন সংসার চালাবে কি করে? তোরা তো না খেয়ে মরবি। সেরকম কিছু হবে না মামা। দাদা, আমাদের রামপ্রসাদের উপর যথেষ্ট ভরসা আছে। ও ঠিক সর্বাণীকে ভালো রাখবে, দেখবেন। অবাক হয়ে যাচ্ছি লোকনাথ, তোমার কথা যত শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। এইসব কি বলছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তোমরা স্বামী স্ত্রী কি ভেবেছো? ওর বাবা বড় বৈদ্য বলে সারা জীবন ওর সংসার টানবেন? আরে কিন্তু একদিন গত হবেন, তখন এই নিষ্কর্মার সংসার কে টানবে? আমার ভাগ্নির মুখে কে দুটো অন্ন তুলে দেবে? হ্যাঁ, অনুপমা, আমি না কিছুতেই তোমার দাদাকে বোঝাতে পারছি না। তুমি যদি একটুখানি। আমি তো বুঝতে পারছি না যে ও আমাকে কি বোঝায়। কি আশ্চর্য! হ্যাঁ, বলে কিনা সাধক কবি। বলছিলাম যে মামা মশাই, আপনি তো উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না? তোমার ভয় হয় না? ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় না? হয়, খুব হয়। এখন আরো বেশি হচ্ছে। তবে আমার সব ভয় আমি আমার মায়ের চরণে অর্পণ করে দিই। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।